হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এবি ফরেক্স ট্রেডিং কর্পের পক্ষ থেকে। আমি স্ট্রেংথ গ্রাফ ট্রেডার। তো আজকে যেই বিষয়ে আসলে আমি আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি তা হচ্ছে যে আমাদের এবি ফরেক্স ট্রেডিং কর্প এবং এবি ফরেক্স ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসের আমরা আসলে যেটা করে থাকি যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এই তিনটা বিষয় আসলে আমাদের মানে অ্যানালাইসিস করে দেন আমরা আসলে এন্ট্রি ঠিক করি। এবং আমরা মনে করি এবং বিশ্বাস করি যে এই তিনটি বিষয়ের উপরই যে সকল ট্রেডাররা সিদ্ধহস্ত হতে পারবেন কেবল আসলে তাদের পক্ষে লং টার্মে প্রফিট রাখাটা সম্ভব। এবং ঠিক এই লক্ষ্যেই আমরা যেটা মনে করেছি যে আমাদের টেকনিক্যাল স্ট্র্যাটেজিটা আমরা বেসিক্যালি ট্রেডারদের জন্য উন্মুক্ত করে দিয়েছি যে যে কেউ চাইলে এই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা এন্ট্রি নিতে পারে। তবে হ্যাঁ, তার একটি পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা দেখে ওই অনুযায়ী হচ্ছে আপনাকে এন্ট্রিটা দিতে হবে। তো যাই হোক, আমরা ফেসবুকে কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যে এই আমাদের টেকনিক্যাল স্ট্র্যাটেজি সংক্রান্ত যে আমরা স্ট্র্যাটেজি শেয়ার করলেও এই রিলেটেড ভিডিও কোনো আমরা শেয়ার করিনি এখন পর্যন্ত, যে কিভাবে আমরা এন্ট্রি নিব বা কিভাবে এন্ট্রি পয়েন্টগুলো ঠিক হবে। এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও এখনও পর্যন্ত কোনো পোস্ট করিনি, সরি। তো এই কারণে যেটা দেখা গেল সে তাগিদ থেকেই দেওয়া। আমি এই ব্যাপারে ফেসবুকে কিছু প্রশ্ন করেছিলাম মতামতের জন্য। তো তারা আমাদেরকে তারা যথেষ্ট পরিমাণ উৎসাহী ছিলেন এই বিষয়ে যে হ্যাঁ, তারা আসলে এরকম একটা ভিডিও পেলে তাদের উপকার হয়। তো এই কারণেই বেসিক্যালি সবার জন্যই এই ভিডিওটা পোস্ট করা। তো আসুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। মূলত আমাদের এই স্ট্র্যাটেজিতে কী কী জিনিস আছে, আসুন আমরা সেখানে চলে যাই। জি, এই হচ্ছে আমাদের ভার্সন 1.4। তো এইটার বেসিস করেই আজকে আমি আপনাদের সামনে আমাদের স্ট্র্যাটেজিটা বোঝাবো। আমাদের স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি একটা ট্রেন্ড, মানে ইন্ট্রাডে ট্রেন্ড এর একটি স্ট্র্যাটেজি। অর্থাৎ প্রতিনিয়ত বা প্রতিদিন যেই একটা ছোট ট্রেন্ড হবে, তো সেই ট্রেন্ডটা আমরা কিভাবে অ্যাকচুয়ালি ক্যাচ করতে পারি, মূলত সেই বিষয়ই হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজি। তো এই টেকনিক্যাল স্ট্র্যাটেজির ভিতরে আসলে আপনারা দেখছেন অনেক কিছুই আসলে ইনক্লুড করা আছে, অনেক ইন্ডিকেটর আছে। তবে আপনাদেরকে আশাহত করব না, বরঞ্চ একটি কথা বলবো, আপনাদের আশার বাণী শোনাবো। তা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল দুইটা কাস্টম স্ট্র্যাটেজিকে এক করে কিন্তু আসলে এই আমাদের টেকনিক্যাল স্ট্র্যাটেজিটা তৈরি করা। আপনারা হয়তো শুনে থাকবেন গ্রিন ফরেক্স পেনাং নামের একটি গ্রুপ আছে। সেখানে গ্রিন এফএক্স বলতে গেলে যে আইডিটা আছে, তিনি ওই গ্রুপের অ্যাডমিন। উনিও আমার মানে যথেষ্ট পুরনো একজন বন্ধু। তার কাছ থেকে আমার এই বিষয়ে জানা। তো তার যে স্ট্র্যাটেজি, উনি এই বিষয়ে অনেক দিন ধরেই প্রফিট করে আসছেন এবং তার সিগন্যাল সার্ভিস এখনও সারা বিশ্বের বিভিন্ন ট্রেডাররাও নিয়ে থাকেন। তো তার টেকনিক্যাল স্ট্র্যাটেজির কিছু একটা পার্ট এর মধ্যে আমি অন্তর্ভুক্ত করেছি। আর আরেকটি হচ্ছে আপনার বিখ্যাত একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, আর সেটাও আমরা আসলে এর ভিতরে অন্তর্ভুক্ত করেছি। তো আসুন আমরা দেখে নিই কীভাবে আসলে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি বা কী কী ইন্ডিকেটর আগে আছে, সেই ইন্ডিকেটরগুলো পরিচয় পর্বগুলো আসুন আমরা সেরে ফেলি। আমার এখানে খুব মানে ব্রডলি যদি আপনি তাকান, আপনি দেখতে পারবেন একটি হাল মুভিং অ্যাভারেজ 24, যা কিনা আপনাকে বলে দিবে এখন ট্রেন্ডটা বাই নাকি সেল। এটা যদি বাইয়ের দিকে হয় তবে সেটা বাই মোমেন্টাম যদি বেশি থাকে, মার্কেটে উপস্থিত থাকে, সেটা সবুজ হবে। যদি সেল মোমেন্টাম মার্কেটে বেশি থাকে তাহলে সেটা রেড শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাল মুভিং অ্যাভারেজ একবার গ্রিন একবার রেড এভাবে শো করছে। এরপর যে জিনিসটি আছে সেটা হচ্ছে ছোট মুভিং অ্যাভারেজ 18 মুভিং অ্যাভারেজ। মূলত এই মানে হাল মুভিং অ্যাভারেজ 24-এর সাথে এই মুভিং অ্যাভারেজ 18 এর একটি যুগলবন্দি করে আমরা আসলে আমাদের স্ট্র্যাটেজিটা সাজিয়েছি, যা আমি আপনাদেরকে একটু পরেই
বিস্তারিত বলছি। এরপর আমাদের সাথে আছে আরও দুটি মুভিং অ্যাভারেজ 53 আর মুভিং অ্যাভারেজ 88। এই দুইটা মুভিং অ্যাভারেজের কাজ আসলে দুটো। এক, এরা আসলে লং টার্মের একটা ট্রেন্ডের একটা মানে আবছা ধারণা দিতে সক্ষম, আর অন্য দিক থেকে এই দুইটা একটা ভালো পরিমাণে সাপোর্ট বা রেজিস্ট্যান্স, কোনো কোনো ক্ষেত্রে টিপি পয়েন্ট, কোনো কোনো ক্ষেত্রে এসএল পয়েন্ট হিসেবে কাজ করে। আমাদের স্ট্র্যাটেজিতে আরও একটি যেটা বিষয় আছে সেটা হচ্ছে প্যারাবোলিক এসএআর। এটা বাই ডিফল্ট আপনার মেটাট্রেডারেই থাকবে। নতুন ভার্সনের মেটাট্রেডার যদি আপনার থাকে সেখানে এই প্যারাবোলিক এসএআরটা আপনি ইজিলি পাবেন। এইটার কাজ আসলে এই যে একটা ক্ষুদ্র ট্রেন্ড হলো সেটাকে জাস্টিফাই করা এর একটা কাজ, এবং আরেকটি কাজ হচ্ছে এই ট্রেন্ডের অ্যাকচুয়াল সাপোর্ট বা রেজিস্ট্যান্স কী হবে যদি রিট্রেস সে করে সেটা বের করা। যেমন এই ছোট একটি ট্রেন্ড যদি আমরা দেখি, দেখুন এখানে একটা সেল গিয়েছে, আমি এখানে এসএল দিতেই পারি। এখন প্রথমে যখন আমি এন্ট্রি নিয়েছি আমার এসএল হয়তো এটার উপরে, পরে মার্কেট ঠিকই সেল গিয়েছে, আমার এসএলটা আমি কমিয়ে এটার উপরে আনতেই পারি। আবার বাই গিয়েছে, আমি এটার উপরে এই প্যারাবোলিক এসএআর ধরেন 2, 3 বা 5 পিপ উপরে দিতে পারি। কিন্তু মার্কেট যেটা দেখা গেল প্যারাবোলিক এসএআর না ভেঙে আরও পড়ে গেল, পরে যেতে যেতে তাহলে আমার এসএল ওইভাবে কমতে থাকবে। প্রতি মনে করেন যেটা 15 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিট পরপরই আমি আমার এসএলটাকে মডিফাই করতে পারি। লাস্ট একটা পর্যায়ে দেখা গেল এইখানে এসে আমার প্যারাবোলিক এসআর ভাঙলো, অর্থাৎ এখন আমাকে বলছে যে মার্কেটটা বাই যেতে পারে। প্যারাবোলিক এসআর নিচে থাকা মানে কিন্তু আপনাকে নিচের থেকে প্রেশার দিচ্ছে যে হ্যাঁ বাইরে যাও, আর উপরে থাকা মানে কিন্তু উপর থেকে প্রেশার দিচ্ছে যাও সেলে যাও। ব্যাপারটা অনেকটা এরকম। তো এই অনুযায়ী যদি নিতে থাকেন তাহলে দেখবেন এই যে ততক্ষণ আমি এসএল ম্যানেজ করতে করতে কিন্তু আমি যদি পয়েন্ট এখানে থাকে, আমার এখান থেকে কিন্তু এখানে প্রায় অলরেডি 140 পিপের মতো কিন্তু আমার পাওয়া হয়ে গিয়েছে। তো হোয়াট এভার এরকমভাবে আসলে আমরা শুধুমাত্র প্যারাবোলিক এসআর বেস করে আমরা মানে স্ট্র্যাটেজি না আমাদের, কিন্তু জাস্ট প্যারাবোলিক এসআর ফ্যাক্টটা বললাম। এবার আরও কিছু ফ্যাক্ট আছে, কিছু ইন্ডিকেটর সম্পর্কে বলবো। এই স্থানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ইন্ডিকেটরের যুগলবন্দি করা হয়েছে, একটা হচ্ছে স্টকেস্টিক আর আরেকটা হচ্ছে ডিমার্কার। এই দুইটাও আপনাকে কিছু একটা আইডিয়া দিবে যে আসলে অ্যাকচুয়ালি আমার ট্রেন্ডটা কোন দিকে আছে। মূলত ধারণা দিবে স্টকেস্টিক আর ডিমার্কার দুটো মিলেই, এবং এর অবস্থান, এই পুরোটা গ্রাফে এর অবস্থান দেখুন। গ্রাফের ঠিক মিড বরাবর হচ্ছে 50, এই 50-এর নিচে স্টকেস্টিক চলে যাওয়া মানে হচ্ছে আপনার কিছুটা হলেও ট্রেন্ড সেলের দিকে আছে, প্রেশারটা সেল প্রেশারটা বেশি। আর সাথে সাথে ডিমার্কারও যদি চলে যায় তবে সেল প্রেশারটা বেশি। যদি ডিমার্কারটা স্টকেস্টিকের নিচে অবস্থান করে তাহলে আরও পরিমাণ সেল পরিমাণটা বেশি। এই বিষয়টা আমরা বিস্তারিত কিছু একটু সামনে তার প্রমাণ সহ দেখতে পারবো। আমাদের আরেকটি আছে FL23। এ বেসিক্যালি আসলে একটা ট্রেন্ড বোঝার জন্য একটা ইন্ডিকেটর। এটার মিডিয়াম ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন 0। এর নিচে আসাটা আসলে এটাই বোঝায় যে মার্কেটে সেল প্রেশার বেশি, বাইরে যাওয়াটা মানে এটাই বোঝায় যে এটার বাই প্রেশারটা বেশি। তবে এখানেও আপনি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পারবেন, যেমন যদি এর সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে এর উপরে যে একটা দাগ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই পজিশনে এসে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখান থেকে মার্কেট একটা আর বাই নাও যেতে পারে। দেখুন এখান থেকে গিয়ে মার্কেট আসলেও আর বাই যায়নি, সে কিন্তু এরপরে ঠিকই পড়ে গিয়েছে। আর এইখানে হচ্ছে এই যে দেখুন ছোট ছোট করে লাল একটা আপনার দাগ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সাপোর্ট প্রদান করবে কিসের জন্য, একটা সেল ট্রেন্ডের জন্য, যে ওই পর্যন্তই সে সেল ট্রেন্ডটা যেতে পারে, এরপর নাও ক্যারি করতে পারে। আপনি দেখুন এই যে সুন্দর মতো সেল গিয়েছে, এখান থেকেই কিন্তু যে উপরে উঠেছে, অর্থাৎ সাপোর্টটা রেসপেক্ট করে উপরে উঠে গিয়েছে। এখান থেকে দেখুন মার্কেট একটু হলে উপরে উঠে গিয়েছে, পরবর্তীতে সেটা ট্রেন্ড আবার এখান থেকে কন্টিনিউ করে গিয়েছে। এইভাবেই আসলে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা সাজিয়েছি। তবে এখানে যে বিষয়টি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, সেটি হচ্ছে আরও দুটি ইন্ডিকেটর এবং দুটি চ্যানেল। এবার চ্যানেল সম্পর্কে আমরা আসুন আপনাদেরকে একটা ধারণা দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম আউট করলাম, এবং এখানে উপরে একটি চ্যানেল, নিচে আরেকটি চ্যানেল, এবং তাদের ভিতরে ছোট ছোট দুটি চ্যানেল যা কিনা আপনারা আগেই দেখতে পাচ্ছিলেন। আমি একটু এলাবোরেট করে দিচ্ছি, দেখুন এই যে এইভাবে এই যে ছোট মেইন চ্যানেলটা থাকবে, এই চ্যানেলেরও ভিতরকার একটা অবস্থান হচ্ছে আপনার এই যে মুভিং অ্যাভারেজ 88। এই দুটা চ্যানেলের মুভিং অ্যাভারেজ 88 সবসময় এই দুটা চ্যানেলের মিড অর্থাৎ মাঝ বরাবরই সবসময় থাকবে, এবং এটাই হিসাবে হয়ে আসছে, এটা মাঝ বরাবরই পর্যন্ত থাকবে। অর্থাৎ এইটা হচ্ছে এই চ্যানেলের ঠিক মাঝ বরাবর একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তবে এবার আমি আসি
অ্যাকচুয়ালি এদের কাজগুলো আসলে কি। মূলত এই যে পুরোটো আপনারা যে ট্রেন্ড দেখতে পাচ্ছেন, মানে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপার চ্যানেল, এটা হচ্ছে আপনার লোয়ার চ্যানেল। এই আপার চ্যানেল এবং লোয়ার চ্যানেল উভয়ই হচ্ছে, আপার চ্যানেল বিশেষ করে বলা যেতে পারে রেজিস্ট্যান্স হিসেবে অনেক কাজ করে, আর লোয়ার চ্যানেলটা আপনি বলতে পারেন যে অনেকটা সাপোর্ট হিসেবে বেশিরভাগ সময় কাজ করে। এখন এই চ্যানেলটা কিন্তু আপনার ভিতরেও আবার আছে। এটা কি এই পুরা চ্যানেলের, এই পুরা উপরের চ্যানেল, বড় চ্যানেলের ঠিক মাঝ বরাবর হচ্ছে এই ছোট চ্যানেলটা অবস্থান করছে, আর এই ছোট চ্যানেলের মাঝ বরাবর অবস্থান করছে আপনার এই যে মাঝখানের মুভিং অ্যাভারেজ এটি। অর্থাৎ এখান থেকে কি বোঝা গেল? বোঝা গেল এটাই যে বড় ট্রেন্ডের মাঝ বরাবর, অর্থাৎ কি বলবো, নো এন্ট্রি জোন হচ্ছে আপনার এইটা। অর্থাৎ এইখান থেকে আপনার ভালো হয় এন্ট্রি না নেওয়াটাই, কারণ এখান থেকে আসলে মার্কেট কোথায় যে যাবে এটা আসলে আগে থেকে বলাটা খুবই মুশকিল। আর ছোট ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যদি এই যে এই মুভিং অ্যাভারেজ 88 আর এই যে মুভিং অ্যাভারেজ 53 এর মাঝামাঝি কোথাও অবস্থান করে, তবে বলা যেতে পারে সেখানে আসলেও আপনার বলাটা মুশকিল যে অ্যাকচুয়ালি ট্রেন্ডটা কোথায় যেতে পারে। আর একই সাথে ধরুন আমি যদি এখান থেকে, যেমন দেখুন এই যে ছোট ট্রেন্ডের যে নিচে যে লোয়ার পয়েন্ট, এটাকে সে ভেদ করে নিচে যতই নেমে গিয়েছে তার সেল প্রেশারটা বেড়ে গিয়েছে, এবং দেখুন ঠিকই এই যে আপনার এই যে লোয়ার এনভেলপের যে একটা পোর্শন, এখানে গিয়েই কিন্তু সে কি পেয়েছে, রেজিস্ট্যান্স পেয়েছে, সাপোর্ট পেয়েছে, এবং সেটা কিন্তু আপনার নিতান্ত কম পিপ নয়, প্রায় 88 পিপ এক ইউরো ইউএসডি পেয়ারে। যাই হোক, এভাবে করে আসলে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি সাজিয়েছি, তবে সেটার আসল মানে প্রয়োগটা এখনও হয়তো আমরা আপনাদেরকে বলতে পারিনি, তবে আমরা সেখানে এখনই আসছি, এবং এজন্য চলে যাব আমরা এখানে। দেখুন, বাই করার জন্য এখানে যেহেতু একটা সেলের উদাহরণ আছে চোখের সামনে ইউরো ইউএসডি, আমরা সেলের ব্যাপারটা আগে দেখি। সেলের জন্য আমার প্রথম শর্ত হচ্ছে যে মুভিং অ্যাভারেজ 88 আপনার মুভিং অ্যাভারেজ 53 এর নিচে থাকবে, আর ডি মার্কার সেটা হচ্ছে ভায়োলেট লাইন অর্থাৎ 50 এভারেজ লাইনের নিচে থাকবে। মুভিং অ্যাভারেজ এই যে 88 53 এর নিচে থাকবে, যা কিনা এই দিন ছিল না। তবে আরেকটি শর্ত আছে, সেটি হচ্ছে আপনার ডি মার্কার 50 লাইনের নিচে থাকবে। দেখুন, হ্যাঁ, এই যে দেখুন ডি মার্কার, এটাই যে 50 যে লাইন, ভায়োলেট যে লাইন, এই ভায়োলেট লাইনের নিচে কিন্তু আছে। সো আমার 1 নম্বর শর্ত কিন্তু একটু হলেও পূরণ করেছে। আমার 2 নম্বর শর্ত কি ছিল? আমার ডি মার্কারের অবস্থান, মানে স্টকেস্টিকের অবস্থান ডি মার্কার থেকে কম থাকবে, অর্থাৎ নিচে থাকবে। আমি এখানে যে আপার লোয়ার দিয়ে বুঝিয়েছি, স্টকেস্টিকের অবস্থান কম মানে নিচে, আর ডি মার্কারের অবস্থান উপরে। আমরা দেখি মার্কেটে ওই দিন ইউরো ইউএসডির কি ছিল। যে দেখুন এই যে এই সময়টাতে ডি মার্কারের ঠিক নিচেই স্টকেস্টিক ছিল, আবার এই যে এখানেও আপনার স্টকেস্টিকের ঠিক নিচেই ডি মার্কারের নিচেই হচ্ছে আপনার স্টকেস্টিকের অবস্থান ছিল। এখান থেকে শুধু মাঝে গিয়ে শুধুমাত্র যেটা দেখা গিয়েছে, ডি মার্কারের উপরে স্টকেস্টিক উঠে গিয়েছে, বাট তার আগে এই ট্রেন্ডটাতে হচ্ছে আপনার যেটা দেখা গিয়েছে যে ডি মার্কার স্টকেস্টিকের নিচে অবস্থান করে। সো এইখানে আমার একটা এন্ট্রি পয়েন্ট এখনো পর্যন্ত আমি বলতে পারবো যে আমার হ্যাঁ আছে। 3 নাম্বার আমি বলবো মুভিং এভারেজ 18 উপরে থাকবে, এইচএমএ রেড নিচে থাকবে। দেখুন এই যে এখানে মুভিং এভারেজ 18 উপর, এটা ভেদ করে কি করেছে, এইচএমএ লাল হয়ে নিচে নেমে গিয়েছে। সো আমার 3 নম্বর শর্ত পূরণ করেছে। আমার 4 নম্বর শর্ত বলছে টিপি সেট করতে হবে। তবে এখানে আরও কিছু শর্ত আছে যেটা কিনা আমরা এখানে আসলে উল্লেখ করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই ইন্ডিকেটরের ব্যবহার। যে দেখুন এখানে আপনার বাই ট্রেন্ড কি খেয়েছে, আপনার বাই ট্রেন্ডটা কিন্তু এখানে রেজিস্ট্যান্স খেয়েছে, এখান থেকে কিন্তু আপনার সেল যাচ্ছে, এবং দেখুন এখান থেকেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট একটা ছিল। জি, ঠিক এই ক্যান্ডেল থেকে হচ্ছে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট থাকতে পারে। আমি দুঃখিত, এন্ট্রি পয়েন্টটা আরেকটু আগে, যে এখান থেকে আসলে বেসিক্যালি যেহেতু এই যে এই ইন্ডিকেটরটা বলেছে সেল, এখান থেকে আসলে আমার সেল ইন্ডিকেট করেছে, আমার অ্যাকচুয়ালি মিলেছে আমার এইখানে গিয়ে, যে আমাকে বলেছে এইখান থেকে তুমি সেল নিতে পারো। আমি কি করলাম, আমি একটা এন্ট্রি নিলাম। আমার টিপি দিতে হবে কোথায়? আমার টিপি দিতে হবে নিয়ারেস্ট এনভেলপ। দুটো অপশন, হয় নিয়ারেস্ট যে এনভেলপ সেখানে, অথবা নিয়ারেস্ট যে আমার মানে না হলেও 20 পিপ 20 পিপের একটা প্রফিট আমি এখান থেকে সিকিউর করতে চাচ্ছি। আপনি দেখুন আমার এন্ট্রি পয়েন্ট যদি এখান থেকে থাকে,
নিয়ারেস্ট এনভেলপ কোনটা, এটা না এটা? অবশ্যই আপনি বলবেন এইটা। সো এখানে এই যে 35 পিপ, এখানেই হচ্ছে আমার টিপি। আর এসএল হচ্ছে আপনার সর্বদা নিয়ারেস্ট ওই এনভেলপ উপরের দিকে। আমি যেহেতু সেল নিয়েছি, আমার নিয়ারেস্ট এনভেলপ হচ্ছে এটা, তার উপরে হালকা আমার প্যারাবোলিক এসএল আছে, এর উপরে আমি চাইলে এসএল দিতে পারি। অর্থাৎ আমার এসএল এর পয়েন্ট হচ্ছে এটা, আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এখানে, আমার টিপি পয়েন্ট হচ্ছে আমি এখানে। আপনারা দেখুন সুন্দর মতো একটি 20 পিপের এসএল এবং একটি প্রায় 35 পিপের টিপি দিয়ে আমি সুন্দর মতো একটা পেয়ার থেকে 35 পিপ খুব সহজেই বের করে আনতে পারছি। এবার আমি কিছু উদাহরণ দেখাবো বাইয়ের ক্ষেত্রে। সেজন্য আমার একটি আসলে পরিপূর্ণভাবে বাই ট্রেন্ডের একটি দেখা পাওয়া লাগবে অবশ্যই। আমরা দেখি আমাদের আশেপাশে কোথায় বাই ট্রেন্ড আছে যেখানে আমরা আসলে ওভাবে এন্ট্রি নিতে পারবো বা পারা সম্ভব ছিল। এই দিনটা আসলে জি ফেব্রুয়ারি 9 তারিখের উদাহরণটা আমরা চাইলে আপনাদেরকে দিতে পারি। 1 ইউরো ইউএসডি এখানেই দেখুন, আমাদের শর্ত মতে বাইচ বলেছিল মুভিং অ্যাভারেজ 53 সবসময় কিসের উপরে থাকবে, মুভিং অ্যাভারেজ 88 এর উপরে থাকবে। মুভিং অ্যাভারেজ এই যে 53 88 এর উপরে আছে, এই দিনটা আমাদের এই পেয়ারে বাই নেওয়ার জন্য পারফেক্ট। আমার একটা শর্ত পূরণ করেছে, একটা শর্ত বলেছে ডি মার্কার অ্যাবভ ভায়োলেট লাইন। এই যে দেখুন এইখানে ডি মার্কার এই যে এইখান থেকে গিয়ে এসে আসলে ভায়োলেট লাইনের উপরে অবস্থান করছে, অর্থাৎ আপনার এই পয়েন্টটাতে। জি দেন সেকেন্ড শর্ত বলেছে স্টকেস্টিক হচ্ছে ডি মার্কার থেকে উপরে থাকবে। দেখুন এই যে এই পয়েন্টে স্টকেস্টিক এবং ডি মার্কার, স্টকেস্টিকটা ডি মার্কার থেকে উপরেই অবস্থান করছে। 3 নম্বর শর্ত বলেছে মুভিং এভারেজ 18 এইচএমএ থেকে উপরে আসবে। সরি, এইচএমএ যে গ্রিন এটা মুভিং এভারেজ 18 এর উপরে থাকবে। এই যে দেখুন এইচএমএ গ্রিন এটা মুভিং এভারেজ 18 ঠিক উপরে অবস্থান করছে। জি জি মুভিং এভারেজ 18 ঠিক উপরে অবস্থান করছে। কোথায়? ঠিক এই যে এই পয়েন্টেই, কিন্তু ঠিক এই অবস্থানে। সো বলা যেতে পারে। আর এখান থেকে যদি আপনি দেখুন এই যে এখানে উপরে রেজিস্ট্যান্স না পেলেও যেটা হয়েছে, এখান থেকে আপনার ট্রেন্ড একটা শুরু হয়ে গিয়েছে। এখান থেকে আপনার সে হচ্ছে ট্রেন্ডের একটা সাপোর্ট পেয়েছিল, এখান থেকে উপরে উঠে ততক্ষণে বাই ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আমার প্যারাবোলিক এসএআরও কিন্তু বলছে নিচের থেকে যে হ্যাঁ তুমি এখন বাই নিতে পারো। তো আমি যেটা করলাম, আমি এখান থেকে চিন্তা করলাম যেহেতু এই ক্যান্ডেলে আমি এখান থেকে আসলে আমার বাইটা সেট করলাম। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার কাছাকাছি এনভেলপের উপরের পয়েন্ট তখন কোথায় ছিল? এই যে ঠিক এই মোমেন্টে ছিল, এই যে ঠিক এই বরাবর আপনি যখন থেকে এন্ট্রি নিয়েছেন তার ঠিক উপরের লেভেল ছিল এইটা, আর তার কাছাকাছি ঠিক নিচের মানে এনভেলপ লেভেল ছিল এটা। তার মানে কি দেখা গেল, আপনি যখন এন্ট্রি নিয়েছেন তখন আপনার এন্ট্রির এসএল লেভেল হচ্ছে আপনার প্রায় 63 পিপ, আর আপনার প্রফিট হচ্ছে প্রায় 72 পিপ, অর্থাৎ প্রায় 1:1 রেশিও বলা চলে। টিপি ইজ টু এসএল এর রেশিওটা প্রায় 1:1। তো এভাবেও কিন্তু আপনি দেখা গেল ওই দিন আমাদের এই যে বাইয়ের সকল শর্ত আপনারা পূরণ করে নিয়েছে। চাইলে আপনারা এই ছবিতে যা যা লেখা আছে চাইলে আপনারা এখনই কোথাও লিখে নিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে যখন হচ্ছে আপনাদের আসলে এই স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এন্ট্রি নেবেন তখন এই জিনিসটা আপনাদের খুব ভালো করে যাতে করে আপনাদের কাজে লাগে। আমাদের ট্রেন্ডের কিছু শর্ত আছে, সেই শর্তটা আমি বলে নেই। আমাদের ট্রেন্ডের কিছু শর্ত আছে, সেই শর্তটা আমরা বলে নেই। সেটা হচ্ছে যে আপনার টাইম ফ্রেম অবশ্যই হবে মিনিট 15, এবং আপনাদের এন্ট্রি যে পয়েন্টটা এটা লন্ডন আর ইউএস সেশন মিলিয়ে হবে। হ্যাঁ, যে আপনার লন্ডন আর ইউএস সেশন জুড়েই হচ্ছে আপনার আমাদের এন্ট্রি নেওয়ার টাইম। আপনারা কখনোই ইউএস সেশন শেষ হয়ে গেলে বা ইউএস সেশনের শেষ যে আপনার 1 ঘন্টা থাকে বা 2 ঘন্টা থাকে তখন আপনারা এন্ট্রি নেবেন না। আর আপনারা লন্ডন সেশনের আগে অর্থাৎ সকালবেলা আপনারা এন্ট্রি নেবেন না। লন্ডন সেশনের শুরুর দিকে বা লন্ডন সেশনে অথবা ইউএস সেশনে নেবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা নিউজে এন্ট্রি রাখাটা অ্যাভয়েড করবেন, অর্থাৎ নিউজের সময় আপনারা এন্ট্রি নেবেন না। নিউজের সময় আসলে যেটা হয়, কেন নেবেন না বলছি,
নিউজের সময় অ্যাকচুয়ালি যেটা হয়, আপনার ইন্ডিকেটরগুলো এক এক রকমভাবে মুভ করে এক এক রকম ভ্যালু দেখাতে পারে, যার কারণে আমাদের আদর্শ যে আপনার প্ল্যাটফর্ম যে শর্তগুলো, এটা সবসময় যে ওই সময় মিট করবে বা সত্য বলবে এমনটা হবে না। সো নিউজ বাদে লন্ডন এবং ইউএস সেশনের কোনো সময় আমার 3টা শর্ত যদি পুরোপুরিভাবে মেনে চলে, দেন আপনি টিপি বসাবেন, এসএল বসাবেন এবং আপনার এন্ট্রি আপনি নিয়ে নেবেন। এবার আসি, এই যে আমি এন্ট্রি নিচ্ছি আমাদের স্ট্রেংথ গ্রাফ মেথডে, আমরা আগে থেকে কিভাবে বুঝতে পারছি। দেখুন, আমরা 16 তারিখে, বেশি দিন আগে না, আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন, হ্যাঁ, যে 16 তারিখে, জি 16 তারিখে আমরা বলেছিলাম যে ইউএস ডলার হচ্ছে আপনার খুব স্ট্রং থাকবে, এবং আমরা এটা দিয়েছিলাম হচ্ছে দুপুর 1টায়। 16 তারিখে দুপুর 1টায় বলেছিলাম, যেখানে আপনার ইউএস সেশন শুরু হয় সন্ধ্যা 7:30টায়। আমরা দিয়েছিলাম একটা, বলা যেতে পারে প্রায় 6.5 ঘন্টা আগে আমরা বলে দিয়েছিলাম ডলার স্ট্রং হবে। তো এবং আমরা বলেও দিয়েছিলাম যে এই পেয়ারগুলো আসলে কোথায় কীরকম মুভ করতে পারবে। আমরা ইভেন আমি ওই সময় যে আমার লিমিট এন্ট্রিগুলো দিয়ে নিয়েছিলাম, সেটাও আমি কোন কোন পেয়ারে এন্ট্রি নিয়েছিলাম, আমার টিপি কোথায়, এসএল কোথায়, আমি সব বলে দিয়েছি, আমি সব শেয়ার করে দিয়েছি। আসুন দেখি আমরা ওই দিন কিভাবে আসলে মার্কেটটা মুভ করেছিল, আসুন আমরা সেটা একটু দেখে নিই। আমরা চলে যাব 16 তারিখে। এখান থেকে খুব একটা বেশি আগে না, অবশ্য 11, 12, জি 16 তারিখ। আচ্ছা দেখি তো 16 তারিখ কি হলো। 16 তারিখে আমরা বললাম যে ডলার স্ট্রং, মানে আপনার ইউরো ইউএসডি যদি বলা হয়, ইউরো ইউএসডি যাবে হচ্ছে সেল। সো আমরা এক্সপেক্ট করব যে আমাদের সেল এন্ট্রিগুলো কোথায় কোথায় কোন পয়েন্ট থেকে আমরা নিব। যেমন এই যে দেখুন, এখানে আপনার আসলে সেল নেওয়ার জন্য এইখান থেকে, যেমন এই যে প্রথমে আমি শুরু করব FL23 থেকে। আমার FL23 এখানে বলছে বাই, সো আমি এখানে নিব না এন্ট্রি। এখানে আবার বলছে সেল, সো আমি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এখান থেকে। ঠিক একই পয়েন্টে আপনার কিন্তু দেখা গেছে, এই যে দেখুন ডিমার্কারের নিচে স্টকেস্টিক চলে গিয়েছে। একই পয়েন্টে কিন্তু হচ্ছে আপনার বলা যেতে পারে যে এইচএমএটা কিন্তু আবার মুভিং এভারেজে উপরে অবস্থান করছে। সো এই ক্ষেত্রে আমি কিন্তু বলতেই পারি যে না, আমরা এখান থেকে সেল নিব না। আমার এদিক দিয়ে আবার প্যারাবোলিক এসএআরও কিন্তু বলছে যে এখান থেকে সেল নেওয়ার জন্য, আমরা নিব না, আমরা অপেক্ষা করব। তো মার্কেট যেটা করেছিল সেটা আরও উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে পড়ে গিয়েছিল। যখন পড়ে গিয়েছিল তার পরের ক্যান্ডেলটা দেখি আমরা, তার পরের ক্যান্ডেল থেকে কিন্তু দেখা গেছে যে ঠিকই আমার সব শর্ত আসলে একদম কড়াই ঘন্টায় পূরণ করেছে, এবং সেখান থেকে আমরা চাইলে একটা সেল নিতে পারি। আমার নিয়ারেস্ট টিপি পয়েন্ট হচ্ছে এখানে, আপনি চাইলে 10 পিপও নিতে পারেন, অথবা ওই যে আমরা বলেছিলাম 10 পিপ অথবা 20 পিপ। আপনারা দেখুন মার্কেট টোটাল প্রায় নেমেছে প্রায় 30 পিপ, অর্থাৎ 20 পিপে আমার ইজিলি টিপি হয়ে যায়। আর আমার এসএল এই ক্ষেত্রে আমি দিতে চাইলে দিতে পারি হচ্ছে এই যে মুভিং অ্যাভারেজ 88 এর উপরে, অর্থাৎ ঠিক 15 পিপ, অর্থাৎ 15 পিপ এসএল, 20 পিপ আমার টিপি, অর্থাৎ ইউএসডি থেকে আপনি ওই দিন 20 পিপ নিয়ে নিতে পারলেন। আসি 16 তারিখ জিবিপি ইউএসডিতে। 16 তারিখ জিবিপি ইউএসডিতে আমার সকল শর্ত পূরণ করেছে হচ্ছে এক্স্যাক্টলি যদি বলা হয় ঠিক এই সময়টাতে। এখানে দেখুন সব, এটাও সেল বলছে, এটাও আপনার যে আপনার স্টকেস্টিকও আপনার ডিমার্কারের নিচে আছে, মুভিং এভারেজ 18 এর নিচে এইচএমএ 24 আছে, আপনার এখানে মুভিং এভারেজ 88 এর নিচে মুভিং এভারেজ 53 আছে, ঠিক এখানে প্যারাবোলিক এসআর উপরে আছে। এখান থেকে আপনি যদি সেল নিয়ে থাকেন, এখান থেকে আপনি নিচে লোয়ার এনভেলপ হচ্ছে আপনার, যদি আপনি এখান থেকে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার এসএল হচ্ছে এখানে, আপনার টিপি হচ্ছে এখান এই বরাবর, অর্থাৎ আপনি যদি চিন্তা করে দেখেন আপনার এসএল হচ্ছে প্রায় 60 পিপ আর আপনার টিপি হচ্ছে প্রায় 118 পিপ, অর্থাৎ একদিনেই আপনি 118 পিপ আপনি গেইন করতে পারলেন ফ্রম জিবিপি ইউএসডি। এবার আসি এইউডি ইউএসডি। এইউডি ইউএসডিতে যদি আপনি দেখেন একইভাবে পরিপূর্ণভাবে সকল শর্ত মেনে চলেছে বা মেনে গিয়েছে হচ্ছে আপনার ঠিক এই 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 জায়গাটাতে এসে। এখানে আপনার যে মুভিং অ্যাভারেজ 88 আর 53টা না হলেও এখানে কিন্তু এই যে ভায়োলেট রুল যেটা, এটা কিন্তু সে মেনটেন করে চলেছে। এবং আপনার এন্ট্রি যদি হয় আপনার ঠিক ধরেন এই লেভেলে, তো আপনার ধরেন টিপি হয়তো হবে আপনার এখানে, আপনার এসএল হবে হচ্ছে এটা ঠিক নিয়ারেস্ট উপরের যে এনভেলপ, আপার এনভেলপ এখানে, এখানে এই যে
তো আপনার এখানেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আপনার এসএল প্রায় কত 20 পিপ, আর আপনি টিপি দিচ্ছেন হচ্ছে প্রায় 67 পিপ, অর্থাৎ আপনার গেইন হয়ে গেল প্রায় 67 পিপের মতো। আসি এনজেডি ইউএসডিতে। এনজেডি ইউএসডি 16 তারিখে অবশ্য শুরু থেকেই সেল মোমেন্টামে ছিল, তাই আসলে বলা যেতে পারে যে একদম শুরু থেকেই, দিনের একদম শুরু থেকেই সে আসলে পুরোপুরিভাবে সেল মোমেন্টাম মেনে চলেছে। তবে এই কারণে আসলে যেহেতু আমরা দিনের শুরুতে এন্ট্রি নেই না, সো বেসিক্যালি আমাদের এন্ট্রি লন্ডন সেশন থেকে ইউএস সেশন পর্যন্ত, তাই বলা যেতে পারে এই দিন হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল এই যে এখান থেকে আমরা শুরু করি। হ্যাঁ, এখান থেকে আসলে আমাদের বলতে পারি যে এটা আদর্শ এন্ট্রি পয়েন্ট ছিল। এই যে ঠিক এই বরাবর, ধরুন এই বরাবর, অর্থাৎ এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই তো আমাদের নিচে ঠিক এই বরাবর হচ্ছে আমাদের টিপি, আমাদের এসএল হচ্ছে লোয়ার মানে নিয়ারেস্ট এনভেলপ পয়েন্ট হচ্ছে আমার ছিল এইটা। তার উপরে আমরা চাইলে এখানেও চাইলে এসএল দিতে পারি, চাইলে আমরা এই মুভিং অ্যাভারেজ 88 এর সাথেও আমরা এসএল দিতে পারি। তো যাই হোক, আমাদের এসএল আর টিপির রেশিওটা এখানে যেটা দেখা যাচ্ছে 24 পিপ আমার এসএল আর প্রায় 29 পিপ হচ্ছে আমার টিপি। এখান থেকে আপনি 29 পিপ পেয়ে গেলেন। অর্থাৎ আপনি যদি চিন্তা করে দেখুন এই দুই পেয়ার থেকে আপনি ওই দিনই শুধুমাত্র আমাদের অ্যানালাইসিস যদি অনুযায়ী যদি আপনি বসে থেকে ধৈর্য নিয়ে এন্ট্রি নিতেন, তাহলে যেটা দেখা যেত অডিওএসডি এনজেডি মিলে পেতেন 100 পিপ, এখানে আপনি নিয়েছেন প্রায় আরও 118 পিপ, অর্থাৎ প্রায় অলরেডি 218 পিপ, আর এখান থেকে আপনি নিয়েছেন হচ্ছে প্রায় ধরেন কত 20 পিপ, অর্থাৎ প্রায় 220 পিপ হচ্ছে আপনি শুধুমাত্র ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এইউডি ইউএসডি আর এনজেডি ইউএসডি এই চারটা পেয়ার থেকে আপনি ওই দিনই পেয়ে গেলেন। বস্তুত যেটা হয় যে এরভাবে আসলে মানে এন্ট্রি নেওয়ার আমাদের কথা টেকনিক্যালি আমরা আসলে অনেকটা এইভাবে অনেক সময় নেই, অনেক সময় নিতে পারি না। তার কারণ দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আমরা লন্ডন সেশনের আগে আমরা লিমিট অর্ডার বসায় রাখি, অর্থাৎ আমরা আগে থেকে ধরে নিয়ে বসে থাকি যে কোথায় হাইয়েস্ট যেতে পারে এবং সেখান থেকে কত দূর নামতে পারে। এই কারণে আমরা পরে সেটা অর্গানাইজ করি, অ্যারেঞ্জ করে নিই। এই কারণে যেটা দেখা যায় আমরা বেশ আগে থেকে আমাদের এনভেলপটা আগে থেকে দেখা যায় যে আমাদের এন্ট্রি পয়েন্টটা আমরা লিমিট অর্ডারটা বসায় রাখি এবং সেখান থেকে পরবর্তীতে আমার এন্ট্রিগুলো হিট করে এবং সেখান থেকে আমরা টিপি আর এসএলগুলোকে অ্যারেঞ্জ করে নিই। এবার আসি, খুব লেটেস্ট উদাহরণ দিব। এটা হচ্ছে 26 তারিখ, অর্থাৎ আজকে তো 28 তারিখ, আজকে 28 তারিখ রোজ ধরুন আজকে কি বার, আজকে রোজ রবিবার, 28 তারিখ রবিবার। 28 তারিখ রবিবার, এখন বাজে দুপুর 1:21। এই অ্যানালিসিসটা 26 তারিখ, এই 26 ফেব্রুয়ারি আসলে আমি বলেছিলাম আমি এন্ট্রি নিব না, কারণ আসলে মার্কেটে সব রকম ছিল। আমি আসলে আমার এই অ্যানালিসিসটা আমি দিতে অবশ্য মানে সময় স্বল্পতার কারণে দিতে পারিনি, ওই দিন একটু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বলে দিতে পারিনি। তবে ওই দিন কিন্তু মার্কেটে যেটা ছিল আমার প্রেডিকশন অনুযায়ী এটা হচ্ছে দুপুর প্রায় আমার প্রেডিকশনটা করেছিলাম সকাল 10:30টার দিকে করে আমি তাড়াহুড়ো ছুটে বের হয়ে গিয়েছি। তো এই 10:30টার দিকে আপনার বলেছিলাম যে ডলার স্ট্রেংথ হচ্ছে খুব স্ট্রং থাকবে। আসুন দেখি যে গত শুক্রবারে আসলে ডলার স্ট্রেংথটার অবস্থা কি ছিল। দেখুন এনজেডি ইউএসডি ওই দিন যেহেতু ডলার স্ট্রেংথ অনেক স্ট্রং, দেখুন ঠিক এখান থেকে আপনার প্রায় অনেক পিপ পড়ে গিয়েছে। সে এইউডি ইউএসডি অনেক পিপ পড়ে গিয়েছে, অর্থাৎ ডলার যেহেতু স্ট্রং। জিবিপি ইউএসডি দেখুন পড়ে গিয়েছে, ইউরো ইউএসডি দেখুন পড়ে গিয়েছে। আপনি যদি দেখুন ইউএসডি ক্যাড, সে অবশ্য ঘোলাটে একটা মোমেন্টামে আছে, কারণ আমরা জানি ইউএসডি ক্যাড হচ্ছে বরাবরই তেলের উপরে অনেকাংশেই নির্ভরশীল। আর ইউএসডি জেপিওয়াই দেখুন, ওয়াও, আমি এটা অবশ্য খেয়াল করিনি আগে, সরি, প্রায় 136 পিপ বাই, ওয়াও। তো আমাদের অ্যানালিসিস অনুযায়ী যেহেতু ডলার স্ট্রং, সো ইউএসডি বাইরে যাওয়ার কথা এবং সেটাই গিয়েছিল দিন শেষে, এবং সেই অনুযায়ী বাকি সব পেয়ারই মুভ করেছিল দিন শেষে। তো এই ধরনের সিচুয়েশন আসলে যেটা হয় শুক্রবার দিন আসলে অনেকের অ্যাকাউন্ট খালি হয়। তো আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে আগে থেকে বলে যেতে পারিনি যে আমার অ্যানালাইসিসটা আসলে কী। তবে ওই দিনও কিন্তু আমাদের অ্যানালাইসিস ফান্ডামেন্টাল আর সেন্টিমেন্টাল যে অ্যানালাইসিসটা আমরা করে দিই, যে গ্রাফ, স্ট্রেংথ গ্রাফ, তো সেইটা আমরা সেই অনুযায়ী আসলে স্ট্রং ছিল এবং ওই অনুযায়ী মার্কেট মুভ করেছে। ওই অনুযায়ী যেহেতু আমাকে বলেছে বাই, সো আমি ওই দিন আসলে সুযোগ খুঁজবো যে কীভাবে আমি বাই এন্ট্রি নিতে পারবো। আপনারা দেখুন ইউএসডি জেপিওয়াই বাই ফরমেশনটা পূরণ যখনই করেছে তখনই আমাদের এন্ট্রি নেওয়া উচিত ছিল। ইউরোএসডি যখন এন্ট্রি নিয়েছে তখনই আসলে সেলে যখন যাওয়া শুরু করেছিল তখনই আমাদের সেল নেওয়া উচিত ছিল। একইভাবে জিবিপিএসডিতেও আমরা তাহলে কী খুঁজবো, সেলের অপশন খুঁজবো, এবং সেলের অপশন যদি মিট করে, যদি শর্তগুলো পূরণ করে, আমরা সেল নিয়ে দেবো উইথ এসএল এবং টিপি।
যেটা হয় যে আসলে আমি ব্যক্তিগতভাবে এখনো একজন ছাত্র, তা আমারও আসলে দেখা যায় যে বিভিন্ন কাজে আসলে মানে ইউনিভার্সিটির কাজে আসলে আমার দেখা যায় যে ব্যস্ত থাকতে হয় বিধায় আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টের এন্ট্রিগুলো এবং ইভেন আমার নিজের অ্যাকাউন্টের এন্ট্রিগুলোতেও দেখা যায় যে আমি যেটা করি, আমি আগে থেকে একটা লিমিট অর্ডার বসাই দিই যে হায়েস্ট এখান থেকে গিয়ে আমার এন্ট্রিটা আসলে মানে ঠিক হবে, এন্ট্রি নেওয়াটা ঠিক হবে, ওই অনুযায়ী আসলে মার্কেটটা মানে দেখা যায় যে মুভ যদি করে, তো ওই হিসাবে আমার টিপি এবং এসএলটা ওভাবে আমি অ্যারেঞ্জ করে নিই সময়ে সময়। এইভাবে আসলে আমি বলতে পারেন যে ফরেক্স মার্কেটে ট্রেড করে যাচ্ছি। এবং আমাদের এবিএফএক্স ফান্ড ম্যানেজমেন্টের টেকনিক্যাল স্ট্র্যাটেজির ভার্সন 1.4 আসলে এটুকুই নিয়ে আসলে এটুকুই বলার ছিল। এখানে আমরা বলে দিলাম বাই কীভাবে আমরা এন্ট্রি নিব, আমরা সেল কিভাবে এন্ট্রি নিব, অনেকটা এইটা দেখে আপনারা বুঝতে পারবেন। আমরা আপনাদের এই ভিডিওর ভিতরেই বলে দিয়েছি যে কোনটা হচ্ছে আলটিমেট বাই ট্রেন্ডের রেজিস্ট্যান্স পয়েন্ট আর সেল ট্রেন্ডের রেজিস্ট্যান্স পয়েন্ট, সেটাও বলে দিয়েছি কিভাবে আপনারা এসএল বসাবেন, কিভাবে আপনারা টিপি বসাবেন, সেই বিষয়গুলো আসলে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বলে দিতে। তো আশা করি আপনাদের এই স্ট্র্যাটেজি রিলেটেড কোনো সমস্যা আই হোপ হবে না, বা হলেও সমস্যা নেই। আমি স্ট্রেংথ গ্রাফ ট্রেডার সবসময় আপনাদের সাথেই আছি, পাশেই আছি। আর এখানে আসলে আমাদের ফেসবুকে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ইউটিউবে যেই চ্যানেলে আমরা আসলে ভিডিওগুলো আপলোড করি সেটার লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক গ্রুপে এবং আমাদের ব্লগের লিঙ্কে যদি আপনারা যান, আপনারা দেখতে পারবেন আমাদের পাস্টে গত বছরের প্রায় আগস্ট সেপ্টেম্বর থেকে মেবি আমরা আসলে স্ট্রেংথ গ্রাফ অনুযায়ী আমরা আমাদের প্রেডিকশন পোস্ট করে আসছি, এবং প্রায় 87% দিন তা হুবহু 100% কারেক্টভাবে মুভ করেছে। বাকি প্রায় 9% দিন যেটা দেখা গিয়েছে যে মুভ ওই অনুযায়ী না করলেও সাইডওয়েজ মুভের রিট্রেসমেন্টে দেখা গিয়েছে যে আমরা টিপিটা হিট করে গিয়ে আমরা আসলে এন্ট্রি ক্লোজ হয়ে গিয়েছে। আর বাকি যে 4% দিন আসলে পুরোপুরি উল্টা ঘুরেছে, অর্থাৎ ওই 4% দিন আসলে যেটা দেখা যায় যে আমাদের এসএল হিট করেছে। তবে সত্য কথা বলতে গেলে 4% দিন ম্যাক্সিমামই যেই কয়টা দিন সেটা আমরা বুঝতে পারি, এবং ওই কয়টা দিন আসলে আমরা এন্ট্রি নেই না। সো দেখা যায় যে এভাবে আসলে আমরা আমাদের সিস্টেমটাকে আপগ্রেড করে নিয়েছি, এবং এই কারণে আসলে আমাদের কোম্পানি খুব গার্জ ধরেই বলতে পারে যে আমরা আসলে প্রফিটেবিলিটি রাখতে পারি। তো যাই হোক, আমাদের কোম্পানির কথা বলার জন্য এই ভিডিওটা ছিল না, আমাদের এই ভিডিওটা ছিল আমাদের এবিএফএক্স ফান্ড ম্যানেজমেন্ট টেকনিক্যাল স্ট্র্যাটেজিটা আপনাদের সবার মাঝে শেয়ার করার। তো আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন, এবং আশা করি আপনারা এই এন্ট্রি দিয়ে কিভাবে আপনারা প্রফিট করতে পারবেন সেটা আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। তো আপনারা যে ফাইলটি ডাউনলোড করবেন সেটি হচ্ছে আপনার অনেকটা যে জিপ ফরম্যাটে থাকবে। আপনারা যেটা করবেন এইটাকেই রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট অল দিবেন, এবং এটা একটা ডেস্টিনেশন ফোল্ডার দিবে। সেটা হচ্ছে ধরুন আপনার ধরুন এই যে এখানে আপনার ওপেন হয়ে গেল। এটা যখন আপনি ওপেন করবেন আপনি দেখবেন MQL4 এবং টেমপ্লেটস আছে। আপনারা যেটা করবেন এই দুইটাকে সুন্দর মতো কপি করবেন। আপনারা যে ধরুন মেটাট্রেডারে যাবেন, মেটাট্রেডারে গিয়ে ফাইলে যাবেন, গিয়ে ডাটা ফোল্ডারে যাবেন, এবং ডাটা ফোল্ডারে গিয়ে সুন্দর মতো এখানে রাইট ক্লিক করবেন এবং পেস্ট দিয়ে দিবেন। আমার এখানে যেহেতু অলরেডি ফাইলগুলো আছে, আপনারা এইরকম ফাইলে শুধুমাত্র ইএস দিয়ে দিবেন। যেহেতু ফাইলগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো অলরেডি সেখানে আছেই। হ্যাঁ, তো সুন্দর মতো কপি হয়ে গেল। আপনারা যেটা করবেন এখানে এসে চার্টে একবার রিফ্রেশ দিবেন, আপনারা ইন্ডিকেটরসে একবার রিফ্রেশ দিবেন। এই দুইবার রিফ্রেশ দেওয়ার পরে আপনারা যেটা করবেন সুন্দর মতো এখানে টেমপ্লেটে গিয়ে আপনারা আমাদের স্ট্র্যাটেজি অর্থাৎ এবিএফএক্স ফান্ড ম্যানেজমেন্ট টেকনিক্যাল স্ট্র্যাটেজি ভার্সন 1.4 পেয়ে যাবেন, এবং এই অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে স্ট্র্যাটেজিটা বা পেয়ারের ভেতরে আমাদের স্ট্র্যাটেজিটা আপনারা ইজিলি দেখতে পারবেন। সো প্রিয় ট্রেডার ভাইয়ারা এবং বোনেরা, আজকে এবিএফএক্স এর ট্রেডিং যে আপনার স্ট্র্যাটেজি ছিল, টেকনিক্যাল স্ট্র্যাটেজি, সেটা আসলে এই পর্যন্তই। তা আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন, এবং অবশ্যই যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে সবসময় ট্রেডের দিক থেকে সেফ থাকবেন। এইটুকুই ছিল বলার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাপি ট্রেডিং। সবাইকে ধন্যবাদ। আমি স্ট্রেংথ গ্রাফ ট্রেডার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবি ফরেক্স ট্রেডিং কর্পের পক্ষ থেকে। সবাইকে আবারও ধন্যবাদ।